নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যত দিন যাচ্ছে বাংলাদেশের নারী তত বেশি যেন বস্তাবন্দি হয়ে যাচ্ছে। বস্তাবন্দি মানে শুধু যে বোরখা নকাবের আড়ালে পড়ছে তা নয়, তাদের ঘরের বাইরে যাওয়াও বন্ধ হতে চলেছে। এই রমজান মাসে কয়েকদিন আগে ঈদ গেল, রমজান মাসে এক অদ্ভুত ফতোয়া জারির কথা কানে এসেছিল। হয়তো অফিসিয়ালি জারি হয়নি, কিন্তু এই কথাগুলো চলেছিল। সেটা হচ্ছে মেয়েরা যেন দিনের বেলায় রাস্তাঘাটে যেন না বেরোয়। কারণ তাদের দেখলে, বিশেষ করে যদি শরীরের কোনো অংশ খোলা থাকে, তবে সেগুলো দেখলে পুরুষ মানুষদের খিদে জাগতে পারে, আর খিদে জাগলে পবিত্রতা ভাঙার সম্ভাবনা। সুতরাং বেশ কিছু ইসলামী সব দলের পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে রাস্তায় যতটা পারা সম্ভব যেন না বেরোনো হয়। 1971 মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার লাখ লাখ মহিলা যুবতী মুজিবুর রহমানের জনসভায় একত্রিত হয়েছিলেন। সেই সব ছবির কথা এখনও দেখলে খুঁজে পাওয়া যাবে, সেসব ছবি। সেই সব সমাবেশে যারা যোগ দিয়েছিলেন, সেখানের মহিলাদের মধ্যে কজন বোরখায় মুড়েছিলেন একবার দেখবেন তো। আজকের বাংলাদেশের মহিলাদের জন্য তাদের কিন্তু অন্য ছবি। এই কিছুদিন আগে এক অতি বিখ্যাত ছাত্র নেতা, এখন সম্ভবত ছাত্র নেই বোধহয়, কারণ এখন তো তিনি রাজনীতির একটা বিরাট সেখানকার নেতৃত্বে চলে গেছেন। তো সেই ছাত্র নেতা, প্রাক্তন ছাত্র নেতা, বর্তমান জননেতা সার্জিস আলম, তিনি নিকা করেছেন। ভেবেছিলাম শিক্ষিত যুবক, নিজে যেমন আধুনিক তেমনি তার বিবিকেও আধুনিকভাবেই রাখবেন, এটা ভেবেছিলাম। ও বাবা, কোথায় কি, বিবিকে নিয়ে বেরোলেন বাইরে, ছবি তুললেন, কিন্তু বিবিকে দেখা গেল না। যাবেটা কি করে? শুধু তিনি তো বোরখা নকাব তার আড়ালেই তিনি রয়ে গেছেন। অথচ এই সার্জিস আলম বিবাহের পূর্বে কিনা জানি না, হয়তো বিবাহের পরেও হতে পারে, তবে সম্ভবত বিবাহের পূর্বে একেবারে প্রকাশ্যে ওই নাচা গানার সভায় তিনি নাচ গান করছেন, ওদের সেটা শেখ হাসিনার আমলে। তো যাই হোক, তিনি নাচা গানা করছেন মহিলাদের, মেয়েদের সঙ্গে। সেই সব ভিডিও কিন্তু বাইরে প্রচুর বেরিয়েছে, আপনারাও যদি চেষ্টা করেন খুঁজবার পেয়ে যেতে পারেন। এ যেন দেশটাকে নতুন একটা আফগানিস্তান বানাবার ছক। এটা আবার বললে রেগে যায়, বলে যে না আমরা বাংলাদেশ, আমরা আফগানিস্তান নই। অথচ দেখুন আফগানিস্তানের দিকে কিন্তু এগোচ্ছে। সেখানে যেমন মেয়েদের ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তাদের পড়াশুনো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, কাজকর্ম বন্ধ, কাজ তাদের একটাই, সন্তান দিয়ে যাও। অথচ দেখুন ইসলামের জন্ম যে দেশে, সেই সৌদি আরবে মেয়েদের কিন্তু নানান অধিকার দেয়া হচ্ছে। এখন সাম্প্রতিক বছরগুলিতে সৌদি আরব নারীদের অধিকার প্রদানে কিন্তু বেশ অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে গাড়ি চালানোর, মেয়েদের যে আগে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগে পুরুষের অভিভাবক তার অনুমতি ছাড়া, সঙ্গে যাওয়া ছাড়া নারীদের বিদেশ ভ্রমণ, বাইরে যাওয়া ছিল না, বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া ছিল না। সেগুলো এখন স্বাধীনভাবে ব্যবসা করার অনুমতি পেত না তারা, সেগুলো সব এখন দেয়া হয়েছে। তবে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়ে গেছে তাদেরও, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সম্পর্কিত আইনি কাঠামো এবং সামাজিক রীতিনীতির মতো বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এখনও তারা কিন্তু অধিকার পাননি। আইনি সংস্কারের মাধ্যমে অভিভাবকত্ব ব্যবস্থা
শিথিল করার জন্য সৌদি সরকার বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করেছে। আগেই বললাম, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং সরকারি পরিষেবা পাওয়ার মতো ক্ষেত্রগুলিতে নারীদের আরও বেশি স্বাধীনতা সৌদি নারীরা পাচ্ছে। পুরুষ অভিভাবকদের সম্মতি ছাড়াই নারীরা এখন পাসপোর্ট এবং অন্যান্য সরকারি নথির জন্য আবেদন করতে পারেন। কর্মসংস্থানেও লিঙ্গ বৈষম্য এবং যৌন হয়রানি, যেটা একসময় প্রচুর ছিল, সেটা এখন আইন করে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে সরকারি খাতে নারীদের জন্য চাকরিও আজকাল উন্মুক্ত হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা পেতে গেলে সৌদি আরবে নারীদের আর পুরুষের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কোনো নারী যদি সেখানে মেডিকেল যে টার্মিনেশন অফ প্রেগন্যান্সিও না হোক, অন্তত তারা সেখানে যদি জন্ম নিরোধক এই সমস্ত জিনিসগুলো যদি তারা নিতে যায়, আগে পুরুষের অনুমতি ছাড়া পাওয়া যেত না, এখন কিন্তু সেগুলো পাওয়া যায়। সামাজিক অগ্রগতিও ব্যাপক হয়েছে সৌদি আরবের সৌদি মহিলাদের ক্ষেত্রে। 2018 সালে, একটু আগেই বললাম গাড়ি চালানো, সেটা 2018 সালে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উল্টো অবস্থা বাংলাদেশে। এখানে যখন শেখ হাসিনা সরকার যখন পড়ে গেল, আমার মনে আছে প্রথম দিকে যখন একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে, তখন সেখানটায় একটা দাবি উঠেছিল ওই ইসলামী দলগুলোর কারোর পক্ষ থেকে, যে মেয়েদের বাইরে কাজ করতে, তারা ওই সমস্ত পোশাক তৈরির কারখানায় কাজ করতে আসতে পারবে না। তো এখন সেই জন্য, এটা শুধু একটা বললাম, এরকম অনেক কিছু বাংলাদেশে মেয়েদের ওপরে, নারীদের ওপরে আরোপিত হচ্ছে বিধিনিষেধ নতুন করে। একটা প্রশ্ন করতে ইচ্ছা হয়, আচ্ছা সৌদির মুসলমানদের চেয়ে বাংলাদেশের মুসলমানরা কি আরও উচ্চস্তরের, মানে আরও বেশি রকমের মুসলমান? তারা কিন্তু সেটা মনে করে না। যাই হোক, বাংলাদেশে ফিরি। বাংলাদেশের মুসলিম নারীদের অবস্থার উন্নয়ন ঘটাতে, তাদের ন্যায্য অধিকার দিতে দেশের অন্তর্বর্তী ইউনূস সরকার একটি কমিশন গঠন করেছিলেন প্রখ্যাত সমাজসেবী শিরিন পারভীন হকের নেতৃত্বে। এই কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল লিঙ্গ বৈষম্য রুখতে কমিশন রেকমেন্ড করবে কি কি ব্যবস্থা নেওয়া যায় মহিলাদের জন্য। গত বছর নভেম্বর মাসে এই কমিশন গঠিত হয়। কমিশন তার রিপোর্ট ইউনূসের কাছে জমা দিয়েছে গত 19 এপ্রিল তারিখে। জানা গেছে এই রিপোর্টে সংসদের আসন বাড়িয়ে 600 করতে হবে, 300 থেকে বাড়িয়ে তার অর্ধেক মেয়েদের জন্য রাখতে হবে এবং নির্বাচনের ভিত্তিতে এই আসনগুলি মেয়েরা সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতে আসবে। এছাড়া উত্তরাধিকার আইনে পরিবর্তন এনে মেয়েদের সমান অধিকার দেয়া এবং পারিবারিক আইনে সংশোধন এনে মেয়েদের সেখানেও পারিবারিক ক্ষেত্রেও সমান অধিকার দেওয়ার প্রস্তাব রেখেছে ওই পারভীন হক কমিটি। কিন্তু কমিটির এইসব রেকমেন্ডেশনের খবর বাইরে বেরিয়ে আসতে তুমুল খেপেছে বাংলাদেশের ইসলামী দলগুলো। গতকাল মানে হচ্ছে আপনার গতকাল না, গত পরশু হবে, মানে 30 এপ্রিল এই বিষয়ে ঢাকায় এক সেমিনার বা আলোচনা সভা ডেকে এই ধরনের বেয়াদপি মানে নারীদের অধিকার দেওয়ার কথাটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে বেয়াদপি। তো এই মুসলিম ইসলামী দলগুলো তারা সভা ডেকে সেমিনার করে বলেছে এই ধরনের বেয়াদপি করার সাহস এই সরকার পেল কোত্থেকে। সে প্রশ্ন তুলে ইউনূসকে একেবারে, যাকে বলে না, একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে। তারা বলেছে নারীর অধিকার নিয়ে এসব দাবি দাওয়া ঘোর ইসলাম বিরোধী, এসব হচ্ছে পশ্চিমা কালচারের ভূত,
ওয়েস্টার্ন কালচারের ভূত। সুতরাং কমিশনের ওইসব সুপারিশ ছিঁড়ে টুকরো করে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিতে হবে, তারা দাবি তুলেছে। এবং এই সভায় দেশের সব ইসলামী দল ছিল, সব ইসলামী দল মানে বড় বড় ইসলামী দলগুলো, এমনি ছোটোখাটো তো অজস্র আছে, যেমন ধরুন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ছিল, জামায়াতে ইসলামী ইসলামী ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামিক ইউনিটি অ্যালায়েন্স ছিল। সেমিনারের উদ্যোক্তা ছিলেন কারা? জাতীয় উলামা মাসায়েক আয়েম্মা পরিষদ। ইসলামিক মুভমেন্ট অফ বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সবচেয়ে জ্বালাময়ী বক্তৃতাটি দেন। সবাই জ্বালাময়ী দিয়েছেন, এনার জ্বালাটা আরেকটু বেশি। এবং তিনি সেই জ্বালাময়ী বক্তৃতার জন্যে প্রচুর হাততালি তিনি পেয়েছেন। তিনি বলেন, নারীদের এইসব অধিকার দেওয়ার কথা বলছে যারা, মানে নারীদের সমান অধিকার, নারীদের বাইরে বেরোবার অধিকার, তাদের লিঙ্গ বৈষম্য না করে তাদেরকে সমস্ত প্রাপ্য তাদের দিতে হবে, এই সমস্ত অধিকার, এইসব কথা যারা বলছে তারা আমাদের শত্রু। আর শত্রুর কথায় কেন চলবেন না, মানে ইউনূসকে বলছেন যে তারা আমাদের শত্রুর কথায় কেন চলবেন না। তবু যদি চলার মন করেন না, তবে সই না রাখেন, পালাইবার জন্য 5 মিনিট সময়ও পাইবেন না। 5 মিনিটটা এসছে কাউর থেকে? এরাই আগে বলেছে যে হাসিনাকে দেশ থেকে ছাড়ার জন্যে 15 মিনিট সময়, এই 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। কিন্তু ইউনূস এবং তার দলবলদের, তারা যদি এইসব কাজকর্ম করে, নারীদের সমান অধিকার দেয়, তবে তাদের পালাবার জন্য 5 মিনিট সময়ও দেয়া হবে না। খেলাফত মজলিস সেই দলের আমির মামুনুল হক তিনি হুঁশিয়ারি দেন, এইসব প্রপোজালের একটা চুলও যদি সরকার গ্রহণ করতে চায়, গ্রহণ করে না, করার ইচ্ছা যদি পোষণ করে, তবে সেটা তাদের ডেড বডির উপর দিয়ে করতে হবে। আর বেশিরভাগ বক্তারই বক্তব্য হলো, মেয়েরা এত অধিকার পেলে তারা তো বেশ্যা হয়ে যাবে। তাহলে কি বেশ্যাবৃত্তিকে আইনের স্বীকৃতি দিতে চায় সরকার? তারা প্রশ্ন করেছেন সেমিনারে। এইসব অধিকার পেলে, মেয়েরা যদি বেশি অধিকার পায়, তাহলে তারা আর ঘরের বউ থাকে না, ঘরের মেয়ে থাকে না, তারা বেশ্যা হয়ে যায়। তোমরা ঘরের মাইয়াদের বেশ্যা বানাইবা? অনেকেই বলেছে। ইসলামী দলগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রক্ত মাংস, যাকে বলে প্রাণ ভোমরা, তারাই মাছিয়ে রেখেছে এই সরকারকে। এই সরকারের ড্রাইভারের সিটে তারা বসে আছে। ইউনূস তো পুতুল সাজিয়ে রাখা। তাদের এই হুঙ্কার শুনে পুতুল ইউনূসের হাওয়া ফুস হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে কমিশনের রিপোর্ট বাক্সবন্দি করে খবর পাঠিয়েছেন যে, শান্ত হও বাবারা, রাগ কইরেন না, ভুল হয়েছে কমিশন কইরা, ভুল, মানুষ কি ভুল করে না? করে মানুষ ভুল করে, সুতরাং ভুলে যান, এসব কিছুই হবে না। এই হলো বাংলাদেশের বর্তমান নারীর অবস্থা। এখনকার মতো এইখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।